আজকে আরাবুল ইসলাম বাড়ি জেল থেকে বেরিয়েছে দীর্ঘ 5 মাস পর, কি বলবেন আপনি? দেখুন, পঞ্চায়েত হিংসায় মামলাতে তিনি জেলে গিয়েছিলেন, তারপরে একাধিক মামলা হয়েছে, তারপরে তার দলের অন্য অন্য নেতারা তার বিরুদ্ধে কী ষড়যন্ত্র করেছে নতুন করে আর বলতে রাখছে না। তিনি বাড়ি এসেছেন, জামিন পেয়েছেন, আইনের মাধ্যমে তিনি জামিন নিয়েছেন। তবে আমরা পঞ্চায়েত মামলাতে যেটা করেছি, আমাদের কর্মী খুন হয়েছে, একাধিক কর্মী খুন হয়েছে, একাধিক কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যে আরামুল ইসলাম সাহেব যাতে কনভিক্ট হয়, যাতে তার বিচার হয়, তার জন্য আমরা লড়াই করে যাব। উনি বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি। ওনার যে নামের ভোট ছিল, নামের ভোট তুলে দেওয়া হয়েছে। এমনকি পঞ্চায়েত সমিতি আরাবুল বিরোধীরা পঞ্চায়েত সমিতির অনেক ঘরে গিয়ে তারা মিটিং করছে। এমনকি তারা বলছেন যে আরাবুল ইসলাম হচ্ছে দুর্নীতিবাজের কোনো জায়গা নেই। সেটা তার দলীয় ব্যাপার বলতে কে আর কারা মানে তাদের দলের মধ্যে তারা কাকে পঞ্চায়েত সমিতি সভাপতি করবেন, কাকে মানবেন না, তাদের রাজনৈতিক দলীয় ব্যাপার। তবে এতটুকু আমি বলবো, এটা হচ্ছে ভাগ বাটোয়ারার লড়াই হচ্ছে তাদের মধ্যে। কে কত পার্সেন্টেজ, এই 25% কারা কন্ট্রোল করবে, এর লড়াই চলছে। এটা মানুষকে উন্নয়ন করব, মানুষকে পরিষেবা দেবো, মানুষের পাশে থাকবো, এই লড়াই তাদের মধ্যে, এই কম্পিটিশন নাই। জেল থেকে বেরিয়ে রীতিমতো আরাবুল ইসলাম তৃণমূল ভবনে গেছে, নেতৃত্বের সঙ্গে দেখা করেছে। তো তৃণমূল ভবনে যাবে না, তো কি বিজেপির পার্টি অফিসে যাবে নাকি? উনি তৃণমূলের নেতা, তৃণমূল অফিসে গিয়েছে, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা কিছু চমকের ব্যাপার নয়। আসমা বিবি বলছেন যে নওশাদ সিদ্দিকী মানুষের পাশে থাকছে না। তিনি অনেকবার আপনাকে ফোন করেছেন, পাননি, এবং আইএসএফ থেকে কোনো সাপোর্ট পায়নি। তার জন্য কর্মী আর কি আহত হয়েছে, মানে হসপিটালে ভর্তি ছিল, কোনো আইএসএফ কর্মী বা নেতৃত্বরা দেখতে যায়। কি বলবেন? ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদের বলি, সব সময় ফিজিক্যালি যে উপস্থিত থাকতে হবে এরকম ব্যাপার নয়। তাদের পরিবারের লোকজনকে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন আইনি সহযোগিতা আমাদের দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না, সেটা খোঁজ নেবে। এবং ভাঙড়ে তো আমাদের অনেক নেতৃত্বরা আছেন, অনেকে জেল কেটেছেন, তাদেরকে জামিনের ক্ষেত্রে আইএসএফের কি ভূমিকা আছে না ভূমিকা আছে জিজ্ঞাসা করুন। আর ফোনের কথা যেটা বলছেন, আমি এটা একদম ফেলে দেওয়ার কথা বলবো না, কারণ ফোন আমি আজকাল বেশি ইউজ করছি না, আমাদের অফিসেই থাকে। সুতরাং সেখানেও একটা লিমিটেশন টাইম পিরিয়ড থাকছে। তারপরেও বলবো, যার যেরকম সুবিধা হয়, আমাকেও না ফোনে পেলে আমাদের যারা অ্যাসোসিয়েট আছে তাদের সাথে যোগাযোগ করলেও সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। আসমা খাতুন বলছে যে ভাঙড়ের বিধায়ক ভাঙড়ে ঠিকমতো উপস্থিত হতে পারছে না, তাই ভাঙড়ের মানুষের ঠিকঠাক পরিষেবা দিতে পারছে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে, নতুন তো তৃণমূলের নাম লিখিয়েছে, এই ধরনের না কথা বললে তৃণমূলের গ্রহণযোগ্যতা তার হবে না। সেই জন্য বলছে, দুটো বলতে দিন, তৃণমূলের জায়গাটা করবে তো তিনি করে নেবেন তো ইয়া মেম্বার বলে। আইএসএফের সাম্বলে জিতলো, তাহলে আইনি পদক্ষেপ কি নিচ্ছেন? আপনি তো বারংবার বলেন আইনে কি পদক্ষেপ নেবো, সেটা তো আর মিডিয়ায় বলা যায় না। লিগাল যে প্রসিডিওর আছে সেগুলো আমরা মেনটেন করছি। দলটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা সেটা আমাদের লিগাল যে প্রসিডিওর আছে সেগুলো আমরা মেনটেন করছি। উপনির্বাচনে কি প্রার্থী না, এই 4টে উপনির্বাচন আমরা দিচ্ছি না, এর পরে যেগুলো আছে আরও 6টা মতো আছে, সেখানে আমরা কন্টেস্ট করবো। আমাদের সমর্থন করছেন? না, কোনো সমর্থনের প্রশ্ন আসছে না বা কোনো বিরোধিতার প্রশ্ন আসছে না। আমরা প্রার্থী দিচ্ছি না, কন্টেস্ট করছি না 4টে উপনির্বাচন। পরের গুলো করবেন বলে আশা করছি। সে অবশ্যই জানতে পারবেন। আসমা খাতুন রীতিমতো অভিযোগ করেছেন যে আইএসএফের কর্মীদের কোনো সমস্যা হলে আমাদেরকে বলতো, কিন্তু আমরা সেই সমস্যাটা ওপর মহলে তুলে ধরতে পারতাম না। ওপর মহলের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকতো না, যোগাযোগ বিচ্ছিন্ন। বাকি অঞ্চল নেতৃত্বদের কাছ থেকে এটা জিজ্ঞাসা করে নিন, ওরা উত্তর দিয়ে দেবে। একটু ছোটোখাটো বিষয়। থ্যাংক ইউ। ভাইজান, আমরা যেভাবে খবর পাচ্ছিলাম আরাবুল সাহেব নাকি আইএসএফে যোগদান করবেন। না, এই ধরুন, আমি আপনাদের বলি, নেওয়ার প্রশ্নই আসছে না। যোগদান থেকে বড় কথা, নেওয়ার প্রশ্নই আসছে না। আইএসএফের রাজ্য কমিটি আছে, তারা বিবেচনা করবে। তো আমি একজন চেয়ারম্যান হিসাবে আমি এতটুকু বলতে পারি, নেওয়ার প্রশ্নই আসছে না। তারপরে তো রাজ্য কমিটি বিবেচনা করবে। শোনা যাচ্ছিল যে আরাবুলের ছেলে আপনার সঙ্গে নাকি যোগাযোগ রাখে। না, এই ধরনের তো অনেকে কথা বলে, আমি নাকি বিজেপির সাথে যোগাযোগ রাখি, আমি নাকি তৃণমূলের সাথে যোগাযোগ রাখি, আমার সাথে নাকি হাকিমুল সাহেব যোগাযোগ রাখেন। এইগুলো হচ্ছে সব উড়িয়ে দেওয়া কথা। ব্যাপারটা হচ্ছে, তার যে অন্য লবি আছে তাকে দুর্বল করবে বলে এইগুলো হচ্ছে। তৃণমূলরা বলেছিল কাইজার ও আরাবুলকে দিয়ে নাকি বিধানসভা ভোটে আইএসএফ জিতেছিল। আরাবুল আর কাইজার যা বলে তাই নাকি সেটা সেই পার্টি নাকি আছে ভাঙড়ে, কি বলবেন? হ্যাঁ, ওই ধরনের সব থেকে বেশি ক্ষতি 2021 নির্বাচনের পরে আমার আইএসএফের যারা যদি ক্ষতি করে থাকে, মানে কর্মী সমর্থকদের উপরে হিংসা করে থাকে, তার মধ্যে প্রথম সারির দুজনের নাম উঠে আসলে ভাঙড় বিধানসভার ক্ষেত্রে একটা হচ্ছে আরাবুল ইসলাম, দ্বিতীয়টা হচ্ছে কাইজার আহমেদ। তারা আবার আমাদের পার্টি চালাবে? ভাইজান, যেভাবে আইএসএফ এর ভাঙন হচ্ছে, কারণ আপনি কি দুর্বল হয়ে যাচ্ছেন? মানে ভাঙড়ে আইএসএফ এর নেতারা যারা এত হিংসা, এত করার পরও আটকাতে পারেনি। আমরা 1,25,000 মতো ভোট পেয়েছিলাম, সেই জন্য গণনা কেন্দ্র থেকে আমাদের লোককে মেরে বার করে দিয়েছে, আমাদের লোককে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদের প্রার্থীর ওপর আক্রমণ হয়েছে। মানে বুঝতে পেরেছেন, আমি একটু দুর্বল হবো না?
একটুও হচ্ছে না, কারণ ভাঙড়ের মানুষ আমার সাথে আছে, এটা হচ্ছে আমার বড় জয়। যে সমস্ত মিথ্যা কেসের ভয়ে নাকি তৃণমূলে জয়েন করছে আইএসএফ কর্মী নেতারা, তাহলে শক্তিশালী হয়ে কিভাবে দাঁড়াবে ভাঙড়ে আইএসএফ কর্মী নেতারা বা আইএসএফ এর নেতারা? কি দেখুন বলবেন? ব্যাপারটা হচ্ছে কিভাবে আইনি দাঁড়াবে, পদক্ষেপ সব কি নিচ্ছে? সব পলিসি তো আপনাদের মিডিয়ার মাধ্যমে বলা যায় না, পলিসি তৈরি হচ্ছে, পলিসি ইমপ্লিমেন্ট হচ্ছে। যে সমস্ত কর্মী এবং নেতৃত্বরা দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন, তারা রাজনীতি আবার তাদেরকে জয়েন করাবেন? কি মনে হয় আপনাদের, আপনাদের কি মনে হচ্ছে? পঞ্চায়েত ভোটের আগে নির্দলকে প্রশ্রয় দেবো না বলে তৃণমূল, আর পঞ্চায়েত ভোট মিটে গেলে আবার গ্রহণ করছে একে একে, সেটা হবে নাকি? সেটা হতে পারে না। থ্যাংক ইউ। দেগঙ্গাতে তো একজন আইএসএফ এর যে তৃণমূলে গেছিল সে আবার ফিরে এসেছে। কে? দেগঙ্গাতে সায়ন দাস একজনকে হ্যাঁ, আমি ফিরিয়ে বলছি দিয়েছে। তাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সে তার ভুল বুঝে ফিরে এসেছে। সকালে গিয়েছিল, মনে হয় সন্ধ্যে ফিরে এসেছে। এক ঘন্টার মধ্যে। হ্যাঁ।